প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ। পর্ব 67। সূর্যের উত্তপ্ত রশ্মি কি নিদারুণভাবে পৃথিবীর বুকে এসে পড়ছে। গরম তাপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীর্ণের মানুষ। গত মাসখানেক ধরে বৃষ্টির দেখা নেই। বিকেলের দিকে আবহাওয়া কিছুটা মেঘলা হলেও বৃষ্টি নামছে না পৃথিবীর বুকে। শুক্রবারের সকাল থাকায় বাড়িতেই সবাই। জাইন, ইসরাত, আরশ বাইরে পাড়ি দেওয়ার প্রায় 5 মাস কেটে গেছে। নুসরাতের সঙ্গে কথা হয় প্রতিদিন ইসরাতের। আগের তুলনায় গা শুকিয়ে গেছে তার, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, মুখটাও সরু হয়ে এসেছে। নুসরাত যখন জিজ্ঞেস করলো, খাবার দাবার খাস না তুই? ইসরাতের শান্ত চেহারায় শান্ত উত্তর ভেসে আসলো, ভালো লাগে না খেতে, মুখে স্বাদ পাই না, আস্তে আস্তে গন্ধ করে সব কিছুতে। নাজমিন বেগম ইসরাতের দিকে নিষ্পলক তাকিয়েছিলেন। কি মেয়ে ছিল তার, আর এখন কি হয়েছে? ইসরাতের কথা শুনে বললেন, প্রেগন্যান্সি টেস্ট একবার করে নিস, মেবি পজিটিভ আসতে পারে। নুসরাত সরু চোখে তাকালো ইসরাতের দিকে। বিছানায় বসা ছিল সে, গায়ে ঢিলাঢালা টি শার্ট, গলায় ওড়না পেঁচানো, চোখ দুটো পেটের দিকে স্থির করে নাজমিন বেগমকে জিজ্ঞেস করলো, বেবি বাম তো নেই, তাহলে প্রেগনেন্ট হবে কিভাবে? আগের মতোই তো লাগছে দেখতে। মেয়ের কথায় সামান্য বিরক্ত হলেন ভদ্রমহিলা। চোখের আকার ছোট করে বললেন, তোকে এত বুঝতে হবে না, যা নিজের কাজে যা। আর হ্যাঁ ইসরাত, প্রেগনেন্সি টেস্ট করে নিস। কথা শেষ করে উঠে চলে গেলেন নাজমিন বেগম। নুসরাত ইসরাতের সাথে আরও কিছুক্ষণ কথা বলা শেষে রাখতে যাবে। ইসরাত শুধালো, আরশ ভাইয়ের ইমেলের জবাব দিস না কেন তুই? নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, তোর কাছে বিচার দিয়েছে? না, বিচার দেয়নি, বলেছে জিজ্ঞেস করতে। তো উনি কল দিয়ে জিজ্ঞেস করে না কেন? তুই কল ধরেছিস ওনার একটাও? নুসরাত নিষ্পাপ ভঙ্গিতে দুপাশে মাথা দোলালো, তারপর পকেট থেকে মোবাইল বের করে মেইল পড়ে শোনালো, অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল ব্রিং ইউ টু মি। এখন বল, এটার আমি কি উত্তর দিব? 31 শব্দের ইমেইলের উত্তর মানুষ কি দেয় আমি জানি না। এরপর আরেকটা মেল দিয়েছে, আমাকে বেশি করে মিস করিস। আশ্চর্য, পাগল নাকি? ওকে আমি মিস করতে যাব কোন দুঃখে? ইসরাতের ঠোঁটে হাসি দেখা গেল এবার। নুসরাতের কথা বলার ভেতর ইসরাতের সামনের ল্যাপটপ ছোমেরে নিয়ে নিল। ভেসে উঠল আরশের মুখ। চোখ মুখ কুচকে কিছুক্ষণ নুসরাতের দিকে তাকিয়ে থেকে শুধালো, কয়টা কল, কয়টা মেসেজ আর কয়টা ইমেল পাঠিয়েছি? হুম? না কল ধরেছিস, না মেসেজের রিপ্লাই দিয়েছিস, না একটা ইমেল করেছিস। তোর সমস্যাটা কি আমাকে খুলে বল। নুসরাত রাগ করলো, দু কাঁধ উপলে তুলে বলল, আমার আবার কি সমস্যা হবে? আরশ চোখ শুরু করে তাকাতেই নুসরাত বলল, এভাবে তাকাচ্ছেন কেন? দেখছি, ঘরের মিথ্যুকটাকে দেখছি। কি মিথ্যা বলেছি? সেটা পরে বলছি, আগে বল, কল মেসেজের রিপ্লাই দিলি না কেন? হিসাব আছে কয়টা কল দিয়েছি? না, হিসাব নেই। কয়টা কল দিয়েছেন বলুন? গত 5 মাসে 1800টা কল দিয়েছি, 3807 প্লাস মেসেজ, আর মেইল দিয়েছি 30টা। একটু ভুল হয়েছে, 30টা মেইল আপনি পাঠাননি, 3টা পাঠিয়েছেন। 30টা মেইল ঘুরে ফিরে 3টাই হয়, একই অর্থ বহন করে। আরশ খ্যাক করে উঠল, 3টা তো দিয়েছি, তুই একটা কিছু দিয়েছিলি? কেন? দেশে থাকতে একটা কিস্তি দিয়েছিলাম, ওইটা। তুই এখনো ওইটার হিসাব ধরে বসে আছিস? বাপ চাচার মতো বাটপারি করবি না। ফোন রাখুন তো, রাখুন ফোন। আপনার সাথে কথা বলতেই আমার বিরক্ত লাগছে। কাজের কথা না বলে হুদাই পেঁচাল পারছেন। আমার কথা ভালো লাগবে কেন? আমাকে তো বিষাক্ত লাগবেই, সত্যি কথা যে বলে দিয়েছি। ইসরাত পেছন থেকে মুখ দিয়ে মিশ্রিত শব্দ বের করলো, বলল, আহ, দুজন ঝগড়া করছো কেন? এই ভালোবাসা দুজনের ভেতর? ইসরাতের কথা শেষ হতে পারল না, সমস্যারে দুজন বলে উঠল, কিসের ভালোবাসা? ভালোবাসাটা নেই। ঠোঁট টিপে কিয়ৎকাল তাকিয়ে থেকে ইসরাত চুপ হয়ে গেল। নুসরাত বলল, আমি কল কাটছি, পরে কথা হবে। আরশ চোখ শুরু করে হুঁশিয়ারি দিল, কল কেটে দেখ, তোকে আস্ত রাখবো না। আমার শরীর কেমন আছে একবারও জিজ্ঞেস করেছিস? নুসরাত হেসে উড়িয়ে দিল তার কথা, বলল, ওখান থেকে বসে আপনি কিছুই করতে পারবেন না, তাই ভয়ও পাচ্ছি না। চ্যালেঞ্জ করবি না একদম। চ্যালেঞ্জ করলে কি করবেন? তা নিজ চোখে দেখে নিস। দেশে চলে আসবেন? চ্যালেঞ্জ করেই দেখ না। নুসরাত আরশের কথায় গা করল না, বলল, চ্যালেঞ্জ করলাম আপনাকে, যা করার করে নিন, রাখছি। বলেই কল কেটে দিল। আরশ চোখ বড় বড় করে ইসরাতের দিকে তাকিয়ে বলল, আমাকে ভয় পেল না? দেখলে কিভাবে কল কেটে দিল? ইসরাত মাথা দোলালো, সে দেখেছে বলে। আরশ ল্যাপটপের শাটার বন্ধ করে দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে ইসরাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল,
তুমি কি অসুস্থ ইসরাত? দুপাশে মাথা দুলিয়ে মেয়েটা বলল, জি না। অসুস্থ হলে বলো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। অসুস্থ নয়, সামান্য জ্বর মনে হয়। ওষুধ আছে? না। আমি এনে দিচ্ছি, দাঁড়াও। ইসরাত হাসলো, বলল, প্রয়োজন নেই ভাইয়া, সামনেই তো ফার্মেসি, আমি গিয়ে নিয়ে আসতে পারবো। আপনাকে এত প্যানিক হতে হবে না। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রয়োজন হলে আমাকে বলো, আমি পাশের রুমে আছি। আর যদি আমাকে না বলো, মাম্মা বা পাপাকে বলো। ইসরাত মাথা দোলালো, বলল, জি, আচ্ছা। আরশ রুম থেকে বেরিয়ে যাওয়ার পর ইসরাত রেডি হয়ে বের হলো। ক্রপ টপ আর স্কার্ট পরেছে, গলায় ঝুলিয়েছে ওড়না। লিপি বেগম কিচেনে ছিলেন, তাই ইসরাত সেদিকে অগ্রসর হলো। ইসরাতকে কিচেনে আসতে দেখে লিপি বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, আরে ইসরাত, এখানে এসেছো কেন? তোমার না শরীর খারাপ? যাও গিয়ে রেস্ট করো। ইসরাত ক্ষীণ হাসলো, বলল, একটু বাইরে বের হব। কেন, বাসায় ভালো লাগছে না? আচ্ছা, যদি ভালো না লাগে একটু হেঁটে আসো। ইসরাত মাথা তুলিয়ে বলল, আমি বাইরে বের হব, এজন্য আপনার অনুমতি নিতে এসেছি। বোকা মেয়ে, অনুমতি নেওয়ার কি প্রয়োজন? যাও ঘুরে আসো। তোমার বড় বাবাকে সাথে দিবে? ডেকে দিব? উনিও বের হচ্ছেন হাঁটতে। ইসরাত ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়েছে, বলল, প্রয়োজন নেই বড় আম্মু, আমি একাই যেতে পারবো, এইটুকুই তো হাঁটতে যাব। কণ্ঠে চিন্তা রেখে লিপি বেগম জানতে চাইলেন, সবকিছু তো চিনো, হারিয়ে যাবে না তো? জি না। সাবধানের মার নেই। এক কাজ করো, তোমার লোকেশনটা আমাকে সেন্ড করে যাও, আসতে দেরি হলে আমি না হয় ওদিকে যাব। ইসরাত মাথা দুলিয়ে বাইরে বের হওয়ার জন্য ঘুরল। লিপি বেগম তাকে পিছু ডাকলেন, বললেন, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে ইসরাত, কোনো খবর আছে কি? কয়েকদিন ধরে লক্ষ্য করলাম খাবারে তোমার অনিয়মই হচ্ছে। প্রেগনেন্সি টেস্ট একবার করিয়ে নিও। আমার ধারণা, শুধু আমার ধারণা বলছি, পজিটিভ মনে হয়। জি আচ্ছা, করে নিব। বাইরে থেকে কিছু আনতে হবে? হ্যাঁ, কিছু ফ্রুটস নিয়ে এসো তোমার জন্য। ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো, সে আসার সময় নিয়ে আসবে। লিপি বেগম তাকে শুধালেন, সাথে ইউরো আছে? না থাকলে বলো, আমি দিচ্ছি। আছে, জাইন কার্ড দিয়েছে। কার্ড নিয়ে বের হচ্ছ, সাথে ক্যাশ না থাকলে কিছু নিয়ে যাও। দাঁড়াও, আমি নিয়ে আসছি। ইসরাতকে মানা করার সুযোগ দিলেন না লিপি বেগম, নিজের ব্যাগ থেকে টাকা এনে ধরিয়ে দিলেন, বললে, বাইরে কিছু খেতে মন চাইলে খেয়ে ফেলো, মানা করবে না নিতে, মা হিসেবে দিচ্ছি। ইসরাতের হাতের মুঠোয় টাকা পড়ে দিলেন লিপি বেগম। ঘড়ির কাঁটায় তখন 10টা বেজে গিয়েছে। ইসরাত পায়ে জুতো পরে বের হলো বাসা হতে। স্ট্রিট দিয়ে হেঁটে এগোলো। আবহাওয়া আজ সামান্য ঠান্ডা, শীতল বাতাস এসে তার গা ছুঁয়ে যাচ্ছে। ইসরাত প্রথমে ঘোরার সিদ্ধান্ত নিল, নিজেকে সময় দিবে আজ সে। মুক্ত বাতাসে শ্বাস নিল চোখ বন্ধ করে। 7 অ্যারন্ডিসমেন্টের উঁচু বিল্ডিংগুলো তাকিয়ে তাকিয়ে দেখল। রাস্তায় ব্যস্তভাবে চলাচলকৃত মানুষকে অবলোকন করল। সবার মুখে শুনলেও সরাসরি যখন দেখল ইসরাত প্যারিসের মানুষদের, তার কাছে মনে হলো তাদের ফ্যাশন সেন্সের কাছে যে কেউ হার মানবে। কি চমৎকার লাগছে সবাইকে। মে মাসে শুরু হওয়ায় চেরি ব্লসম গাছে গাছে ফুটেছে। পাতা দেখা যাচ্ছে না, বাতাসের সাথে ঝরে পড়ছে ফুলগুলো। ইসরাতের সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আকস্মিক অপ্রত্যাশিত এক লোকের কথা মনে হলো। সুঠাম দেহি উঁচু লম্বা লোকটা বলেছিল, আমাদের বিচ্ছেদ ঝরে পড়া ফুলের মতো সুন্দর। এটা কোথায় সে শুনেছিল আরো কয়েকবার। পোয়েট ছিল মনে হয়। এখন এই মুহূর্তে এটা বড় কথা না, সব থেকে বড় কথা আসলেই ঝরে পড়া চেরি ব্লসম দেখতে সুন্দর। ইসরাত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আশ্চর্য নয়নে উপভোগ করলো সবকিছু। প্রকৃতি মনোরম দৃশ্য তার মুখের উপর অবাকের চরম প্রলেপ লেপে দিল। অনেক ভিডিও করছে দাঁড়িয়ে, তার মন চাইল না আজ আর ভিডিও করার। সে দেখলো হা করে সেসব। মনটা ভার হয়েছিল, এতক্ষণে মনের ভারটা নেমে গিয়েছে। ইসরাত ঘন্টা 2 বাইরে হেঁটে বসে কাটালো। হাঁপিয়ে উঠেছে সে জাইনের সাথে থাকতে থাকতে। তার মনে হয় না জাইন আসলেই একজন কার্ডিওলজিস্ট, ফ্রড মনে হয় আজকাল। একজন কার্ডিওলজিস্ট মানুষের মন বোঝে না কিভাবে? ইসরাত তিক্ত অনুভূতি মনে করতে চায় না, তবুও যেন পীড়া দেয়া অনুভূতিগুলো তার মনের কোণে ঘাপটি মেরে বসে থাকে। সে তাকিয়ে থাকলো আকাশের দিকে। এর মধ্যে লিপি বেগম অনেকবার তাকে কল দিয়ে ফেলেছেন। সে বলেছে আরো কিছুক্ষণ বাইরে ঘুরবে, তারপর বাসায় ফিরবে। ওখানে ফিরতে তার মন চায় না, দম বন্ধ হয়ে আসে। কাকে বোঝাবে এসব সে? কেউ নেই তাকে বোঝার। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সোজা গাইনি ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবলো ইসরাত। যেমন ভাবনা তেমন কাজ করলো। বিভিন্ন ধরনের পরীক্ষা করতে হলো। এই 5 মাসে কিছুটা বলা ভুল হবে, পুরোটা ফরাসি ভাষা তার আয়ত্তে চলে এসেছে। জাইন এখানে এনেই তাকে ভর্তি করিয়ে দিয়েছিল ফরাসি শেখার জন্য, তাই অসুবিধা খুব একটা হলো না। ভদ্রমহিলা বললেন, রিপোর্ট এসে যাবে, আপনি আগামীকাল এসে নিয়ে যাবেন।
ইসরাত মাথা তোলালো। হসপিটাল থেকে বের হয়ে আরো কিছুক্ষণ ঘুরতে চাইলো। তার পূর্বেই জাইনের কল আসলো। মুখের বিকৃতি ঘটলো তার। ভাবলো কল ধরবে না। তারপর কি মনে করে কল ধরে কানে লাগাতেই জাইনের গলার স্বর ভেসে এলো। ইসরাত। তার ব্যবহার আগের মতো নমনীয় থাকলেও ইসরাত কেন জানি সেসব সহ্য করতে পারে না। জাইনকে গলা টিপে মেরে ফেলতে মাঝে মধ্যে তার ইচ্ছে হয়। সে কি মেন্টালি সিক হয়ে যাচ্ছে? এমন ইচ্ছে তো তার আগে কখনো করতো না। তাহলে এখন কেন এমন ইচ্ছে করে? নিজের তিক্ততা ভেতরে চেপে বলল, হ্যাঁ, আমি বলছি। আপনি বাইরে গিয়েছেন? জি। আমি কি আপনাকে নিতে আসবো? ইসরাত জানে সে না বললেও এই লোক আসবে, তাই নিজের জন্য সহানুভূতি প্রকাশ করলো নিজেই। ঠোঁটের ফাঁক গলে দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। বলল, আসুন। ইসরাত হাঁটতে লাগলো রাস্তার পাশ ঘেঁষে, মনোযোগ তার মাটির দিকে। এতক্ষণ সবকিছু ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। 5 মিনিট অতিবাহিত হলো না, জাইনের গাড়ি এসে তার কাছে থামলো। তৎপর গতিতে গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল তার জন্য। বলল, উঠে বসুন। ইসরাত উঠে বসলো বাক বেতনটিতা ছাড়া। গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে নিল। জাইন জিজ্ঞেস করলো, কোথাও ঘুরতে যাবেন? প্রশ্ন করে অনিমেষ দৃষ্টিতে চেয়ে রইল জাইন। ইসরাত বলল, আপনার ইচ্ছে হলে নিয়ে যান। গাছাড়াভাবে কথাটা বলে গা এলিয়ে দিল গাড়ির সিটে। জাইন গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে নিল। একসময় গাড়ি দিয়ে থামলো সমুদ্রের কাছে। দূর থেকে দেখা গেল সমুদ্রের পানি টলটলে স্বচ্ছ। ইসরাতের সেসব দেখে কোনো উচ্ছ্বাস কাজ করল না। সে নির্লিপ্ত বদনে চেয়ে রইল, যেন কাঠপুতলে সে। আর তাকে চালনা করা হচ্ছে চাবি দিয়ে, যে চাবির মালিক জাইন। গাড়ি থেকে নামতেই বাতাসের ঝাপটা এসে লাগলো মুখে, শিরশির ধরিয়ে দেওয়ার মতো। ইসরাতের মুখটা কালো থাকলে এবার ছায়া সরে গেল মুখ থেকে। জাইন তার আঙ্গুলের ভিতর আঙ্গুল ঢুকিয়ে জিজ্ঞেস করলো, ভালো লাগছে? উত্তর আসলো না। উত্তর পাবে সে আশাও করে না। ইসরাত যে তার কাছে থাকছে এটাই বেশি। ইসরাতের গায়ে জড়ানো ফিনফিনে নরম কাপড় বাতাসের ঝাপটায় সামান্য দুলে উঠল। উত্তাল বাতাস এসে গায়ে ছুঁয়ে যাচ্ছে। ইসরাত সমুদ্রমুখী হয়ে দাঁড়ালো। জাইন জিজ্ঞেস করলো, খাবার খেয়েছো নাকি খালি পেটে ঘুরছো? ক্ষীণস্বরে মেয়েটার উত্তর আসলো, যা বাতাসের ঝাপটায় মিলিয়ে গেল। খেয়েছি। ক্ষীণ বাতাস আর বড় ঢেউগুলো আছড়ে পড়ছিল এসে তীরে। ইসরাত নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল সমুদ্রের প্রতিচ্ছবি ফেলা সূর্যের দিকে। তেমন প্রখরতা না থাকায় তার দৃষ্টি স্থির ছিল ওই দিকে। মৃদু বাতাসে জাইনের ডেনিম শার্টে ধাক্কা খেয়ে ইসরাতের গায়ে ধাক্কা খাচ্ছিল। জাইন মুহূর্তগুলো উপভোগ করছিল। ইসরাতের বাদামি বর্ণের চুলগুলো আলোর জন্য চিকচিক করছে, কিছুটা উড়ছে। একসময় তার দৃষ্টি তার পুরো শরীর পরখ করল। বাতাসের ধাক্কায় পাতলা ক্রপ টপটা শরীরের সাথে লেগে যেতে তার শারীরিক গঠন স্পষ্ট দেখা গেল। জাইনের না চাইতেও চোখের আকার শুরু হয়ে আসলো। শরীরের অধিকাংশ অংশ আগের তুলনায় শুরু হয়ে গেলেও পেটটা খানিকটা উঁচু হয়ে উঠেছে। জাইন আরো ভালো করে দেখার জন্য দুপা আগালো। ইসরাত তার সংশ্লিষ্ট দৃষ্টি নিজের পেটের দিকে বুঝতেই গুটিয়ে গেল। দুহাতে ঘুরে ফেলার ব্যর্থ চেষ্টা করলো, সম্ভব হয়ে উঠল না। জাইনের প্রখর দৃষ্টি সূর্যের ন্যায় ঠাঁই সেখানে। যখন সে বুঝতে পারল এটা সত্যি, তখন তার ঠোঁটে ক্ষীণ হাসির ছায়া দেখা গেল। ঠোঁট সেদিকে রেখে আরও এক পা আগাতে ইসরাত দুপা সরে গেল। জাইনের মুখের হাসি তখনও লেগে আছে। সে ফিসফিস করে মেয়েটার নাম উচ্চারণ করলো দু একবারের মতো, থেমেই থেমে। ইসরাত, ইসরাত। ইসরাত জাইনের মুখের হাসিটুকু মিটিয়ে দিতে বলল, আপনি যা ভাবছেন তার কিছুই না। গ্যাসের জন্য পেট আগের তুলনায় সামান্য ফুলে গেছে। জাইনের হাসিটা নিভে যাওয়ার বদলে তা আরও বৃদ্ধি পেল। ফিসফিসানোর মতো কিছু শব্দ বের হলো তার মুখ থেকে। আপনি এ কি করেছেন ইসরাত? মুখের ওপর ভেসে উঠল খুশির ঝলক। সে আবারও ডাকল, ইসরাত, আমার বোকা ইসরাত, আপনি কি করেছেন এটা? ইসরাত দু পা পিছিয়ে গেল আরো। জাইনের মুখের ভাবভঙ্গিমা তার কাছে স্বাভাবিক লাগলো না, একটা অস্বাভাবিক জন্তুর ন্যায় লাগলো। তার মুখ শুকিয়ে কাঠ হয়ে আসলো। অস্পষ্ট স্বরে বলে উঠল, তো তুমি যা ভাবছো তার কিছু না। গ্যাসের জন্য পেট ফুলে গেছে। জাইন ব্রু উপরে তুলে সাদা স্নিকার্স পরা পা বালোতে ফেলল। বলল, আমি কি ভাবছি? আপনি কি করে তা বুঝলেন? হুম? ইসরাত পেছন দিকে সরে যাওয়ার চেষ্টায় রপ্ত থাকলো। ছুটে যাওয়ার আগেই তার কবজি চেপে ধরা হলো। বাতাসে বিড়বিড় শোনা গেল নরম কণ্ঠের, এটা তোমার বাচ্চা না জাইন, এটা তোমার না। জাইন নিজের হাতে ধরে রাখা মেয়েটার মুখের দিকে চেয়ে হাসি চাপার চেষ্টা করলো। হয়ে উঠল না। হাসিটা মুখ ছিঁড়ে বেরিয়ে আসলো। তার চোখ জ্বলছিল তখন, উজ্জ্বল আলোয় সেগুলো চকচক করে উঠছিল।
সে কানে তুলল বলে মনে হলো না সামনের মেয়েটার কথা, যে ভয়ে পা পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। জাইন মাথা ঝোঁকালো তার পেটের দিকে, ফিসফিসিয়ে পেটের দিকে বাক্য ছুড়ে দিল, হাই লিটল গার্ল। ইসরাতের সাথে কথা শেষ করে নুসরাত গা এলিয়ে দিয়েছিল সোফার উপর। এখনও গা এলানো তার। নাসির সাহেব কিছুটা এখন হাঁটাচলা করতে পারেন, নিয়মিত থেরাপি দেওয়ার জন্য। নুসরাতকে সোফার উপর চোখ বুজে শুয়ে থাকতে দেখে শুধালেন, শরীর খারাপ তোমার? নুসরাত চোখ খুলে একবার তাকিয়ে বন্ধ করে নিল, বলল, না, এমনি শুয়ে আছি, ভালো লাগছে না শরীর। নাসির সাহেব টিভি অন করে বসতে বসতে বললেন, কিছু একটা খাও, তাহলে দেখবে ভালো লাগছে। কথা শেষ করে চ্যানেল বদলালেন। একজন মহিলাকে দেখা গেল স্ক্রিনে। নুসরাত কি ভেবে একবার তাকালো টিভির দিকে, তখনই তার চোখ আটকালো শিরোনামের দিকে। প্রথমে গা ছাড়াভাবে তাকিয়ে থাকলেও আকস্মিক উঠে বসল। ভদ্রমহিলা এক নাগারে কথা বলে চলেছেন। নুসরাতের কানে একটা লাইন এসে বাড়ি খেলো এবং তা শুধু পুনরাবৃত্তি হলো। মে মাসের ৮ তারিখ সিলেট সেন্ট্রাল জেলে নাহিয়ান আবরার পূর্বের ফাঁসি হয়েছে। কথাটা শোনার পর বুকের ভেতর ধক করে উঠল তার। চোখ মুখ শুকিয়ে কাঠ হলো নিমেষেই। কানের মাঝে তখনও বাজছে, মে মাসের ৮ তারিখ সিলেটের সেন্ট্রাল জেলে নাহিয়ান আবরার পূর্বের ফাঁসি হয়েছে। ফাঁসির কারণ একে বিবৃতি করেছেন সাংবাদিক। সেসবের কোনোটা শুনল না নুসরাত, শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে নাহিয়ানের হাস্যোজ্জ্বল চেহারা দেখল। দীর্ঘক্ষণের নীরবতার পর নুসরাত দীর্ঘ প্রশ্বাস ফেলল। নাসির সাহেব মুখ দিয়ে চুপচুপ করলেন, হতাশ কণ্ঠে বললেন, ছেলেটা বুদ্ধিমান ছিল, সৎ পথে চললে আরও দূর যেত, বিপথে গিয়ে জীবনটাই নষ্ট করলো, অকালেই ফাঁসি হলো। আরও কিছুক্ষণ নাসির সাহেবের দুঃখী বাণী চলল। সেই দুঃখ স্থায়ী হলো খুব কম সময়। সময় বাড়ার সাথে সাথে মনের ভেতর থাকা খারাপ লাগাটা নিভে গেল। মানুষের জীবন যেমন অস্থায়ী, দুঃখ কষ্ট অস্থায়ী। নাহিয়ান আপনার পূর্বের ফাঁসির কথা কেউ মনে রাখলো? কেউই রাখলো না। সে মারা যাওয়ার কয়েক ঘন্টা পর সবার মনের উপর আছড়ে পড়া দুঃখ ধূলিসাৎ হয়ে গেল। পৃথিবী চলল তার নিজ নিয়মে, মানুষ ব্যস্ত হলো তাদের কাজে। ক্যালেন্ডারের পাতায় কাটা পড়ল সপ্তাহখানেক সময়। নুসরাত আগের মতো শোরুমে বসা শুরু করলো। যেদিন নুসরাতকে প্রথম তারা দেখেছিল, ভূত দেখার মতো চমকে উঠেছিল। অপ্রত্যাশিত ঘটনায় সবাই যখন বিমূঢ়, তখন নুসরাত সবাইকে সহজ করলো। রুবার জন্য দুঃখ প্রকাশ করা হলো। মসজিদে তার রুহের শান্তি কামনা করে কুরআনও খতম করানো হলো। নুসরাত নিজের রুমে বসেছিল। দুদিন ধরে আরশের কোনো মেসেজ আসেনি। আগের মেসেজগুলো সে দেখছিল, ইংরেজি গুটি গুটি অক্ষরে লেখা, হে সুইটি, হাউ আর ইউ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মিস মি। আরও কিছু মেসেজ, কফি খাচ্ছিল, তার ছবি পাঠিয়েছে, নিচে লিখে দেওয়া, ইউ ওয়ান্ট টেস্ট। নুসরাত রিপ্লাই করেছিল, হোয়াট। আরশ উত্তরে লিখেছিলে, কফি অর হোয়াট। পাশে চোখ উল্টানোর ইমোজি। এরপর কালো রঙের একটা ইমোজি পাঠিয়ে জিজ্ঞেস করেছে, ইউ ওয়ান্ট টেস্ট সামথিং বেটার, হোয়াট, মাই লিপস। নুসরাত কি উত্তর দিবে ভেবে পেল না। এরপর আর রিপ্লাই দেয়নি মেসেজের। প্রতিদিন মেসেজ এসেছে আরশের কাছ থেকে, মিট ইউ অ্যাগেইন ভেরি সুন, মিস মি অ্যান্ড মিস মি। মেসেজগুলোতে চোখ বুলানোর সময় বাইরে থেকে নকের শব্দ আসলো। মুখ তুলে একবার তাকালো। দরজার ওপাশে কে দেখা যাচ্ছে না, ঝাপসা দেখাচ্ছে। ট্রান্সপারেন্ট গ্লাসের এপাশে বসা নুসরাতের মুখটায় সামান্য বিরক্তি দেখা গেল। ওভার সাইজড কালো রঙের হুডি, ওভার সাইজড ট্রাউজার পরে কেউ একজন দাঁড়িয়ে আছে, মাথায় ক্যাপ পরা। এই গরমের মধ্যে কি এসব পরে? আকস্মিক তার মুখের বিরক্তি সরে গেল। মনের ভেতর প্রতিধ্বনিত হলো, আরশ ভাই নাকি? তারপর সেই চিন্তা ফেলে দিতে হলো, এই অসময়ে সে কোথায় থেকে আসবে? নুসরাত ভালো করে দেখার চেষ্টা করলো, সম্ভব হয়ে উঠল না। ঝাপসা দেখা যাচ্ছে লোকটাকে, ক্যাপটা কপালের একাংশ ঢেকে রেখেছে। নুসরাত তিরিক্ষি কণ্ঠে ভেতরে চেপে রেখে বলল, কামিন। কথা শেষ করার আগে ধরাম করে ভেতরে ঢুকলো হুদি পরিহিত লোকটা। নুসরাত লাফ মেরে বসা থেকে উঠে দাঁড়িয়ে মুখ দিয়ে আপনি উচ্চারণ করতে পারল না। তার পূর্বেই কণ্ঠ দেশে শক্ত সামর্থ্য হাতের চাপ পড়ল। হিস হিসিয়ে উঠে বলল লোকটা, বলেছিলাম না চ্যালেঞ্জ না করতে। নুসরাত অবাক হওয়ার সুযোগ পেল না। তার পূর্বেই তাকে চেপে ধরে চেয়ারে বসিয়ে দেওয়া হলো। আরশের হাতের স্পর্শ ঢিলে হলো সামান্য। কণ্ঠদেশ হতে পালস পয়েন্টের দিকে বুড়ো আঙ্গুল অগ্রসর হচ্ছে। নুসরাতের সামনের লোকটা গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে আসলো, ভ্রু নাচিয়ে শুধালো, কি এখন মুখ বন্ধ কেন? নুসরাতের চেহারায় বিস্ময়, তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে বিশ্বাস করতে পারছে না এই পাগল লোক সপ্তাহ খানেকের ভেতর দেশে চলে আসছে। বেকার নাকি? কাজকাম কিছু নেই নাকি? সামান্য কল কেটে দেওয়ায় এইভাবে কে দেশে আসে? আশ্চর্য, আশ্চর্য। আরশের দিকে নুসরাত নেত্রপল্লব না ঝাপটি তাকিয়ে রইল। অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ হলো ঠোঁট দিয়ে,
আমি সামান্য কল কেটে দেওয়া আপনি চলে এসেছেন? আপনি পাগল? আর ইউ সিক? আরসের হাতের চাপ বাড়লো আবারও গলায়, কণ্ঠ খাদে নামিয়ে হিসি হিসালো। কল কেটেছিলি কেন তাহলে? সাহস কি করে হয় তোর আমাকে ইগনোর করার? গলা টিপে মেরে ফেলি? মেয়েটার ঠোঁট গলে দীর্ঘশ্বাস বের হলো। আরসের হাত কণ্ঠদেশ থেকে ছাড়িয়ে নিতে চাইল, সম্ভব হলো না। বলল, সাহস আমার অনেক আগে থেকেই ছিল। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আরস নুসরাতের দিকে আরেকটু ঝুঁকে আসতেই এক্সিকিউটিভ চেয়ার দৌড়ে উঠল, পেছনের দিকে ছুটল, শেষ পর্যন্ত গিয়ে ধাক্কা খেল ট্রান্সপারেন্ট দরজার সাথে। নুসরাত ব্রুকুটি করল। কি মতলবে দেশে এসেছেন? ঝেড়ে কাশুন তো। যেই মতলবেই আসি, এটা একান্ত আমার ব্যাপার। আপনাকে বলবো কেন? তুই থেকে আপনিতে চলে গেছেন কেন? আপনি তো অতি দ্রুত নিজের রং পাল্টাচ্ছেন দেখি। সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি বুঝি না মনে হয় কি জন্য দেশে এসেছেন? কি জন্য এসেছি দেখি, বল। নুসরাত হাসল, ঠোঁট বেঁকে গেল একপাশে। বলল, 5 মাসে এই অবস্থা আপনার? হ্যাঁ, এই অবস্থা। আপনি তো দেখছি অবসেসড হয়ে গেছেন। সহজ স্বীকারোক্তি করল আরস। হয়ে গেছি। হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আমি বুঝি না? আপনি বুঝলেই বা কি, মিসেস আরস। নুসরাত দুহাতে আরসের গলা পেঁচিয়ে ধরল, ভ্রু উঁচিয়ে বলল, তা আপনার মতলব কি বলুন তো? আরস তার কোমর চেপে ধরে শূন্যে তুলে ফেলল। বলল, মতলব পরে বলছি, আগে ক্যাপটা খুলে ফেলুন। নুসরাত বিনা বাক্য ব্যয় করে খুলে ফেলল। শুধালো, এত তাড়াতাড়ি ধৈর্য শেষ? হ্যাঁ, শেষ। কথা শেষ করতেই আরস তাকালো তার মুখের দিকে। এক হাতে তার কোমর আঁকড়ে ধরে রাখলো নিজের সাথে, অন্য হাত ঠেকল তার গালে। নুসরাত হাতে নেওয়া ক্যাপ টেবিলের উপর রাখার সুযোগ পেল না। তার পূর্বেই অপ্রত্যাশিত আক্রমণ হলো তার উপর। এই আকস্মিক আক্রমণে মেয়েটার চোখে অন্ধকার দেখল। ঠোঁট নাড়িয়ে কিছু বলার পূর্বে ঝড়ের গতিতে তার ঠোঁট দুটো দখলে চলে গেল সামনের ব্যক্তির। বাতাসে মিলেমিশে একাকার হলো আরসের গলার স্বর। টুডে ইউ আর টোটালি গন নুসরাত নাসির। পিঠ ঠেকলো কোথায় বুঝতে পারল না সে। চোখ বন্ধ হয়ে আসলো তার। আরসের অবাধ্য আচরণ বৃদ্ধি পেল। নুসরাতের পা ঠেকলো আরসের পায়ের উপর। পিঠ ধাক্কা খেলো ট্রান্সপারেন্ট গ্লাসে। হাতের চাপ লাগলো কোনো একটা সুইচের মধ্যে। মোটরাইজড কার্টেন ট্রান্সপারেন্ট গ্লাসের উপর থাকায় তা দুপাশে সরে গেল। দৃশ্যমান হলো বাইরের দৃশ্য। গ্লাসের ওপাশে কয়েকজন এমপ্লয়ি দাঁড়িয়েছিলেন। হঠাৎ পর্দা সরে যাওয়ায় এদিকে তাকালেন তারা। আরস একবার চোখ তুলে তাকালো। সবাই হা করে এদিকে তাকিয়ে আছে। মুখে কোনো ভাবাবেগ দেখা গেল না তার। স্বাভাবিকভাবেই ওয়াল সুইচে চাপ দিলেই তা দুপাশের পর্দা আবারও চারপাশে ছড়িয়ে পড়ল। নুসরাত ধাক্কা দিল আরসের বুকে। বলল, দূরে সরুন। আমার এখনো হয়নি, দূরে সরা সম্ভব না। তাহলে আমিই সরে যাচ্ছি, আপনি গ্লাস আঁকড়ে ধরে বসে থাকেন। নুসরাত হাতের ফাঁকগুলি বেরিয়ে যেতে নিলে তা আর সম্ভব হলো না। আরস এক হাতে টেনে ধরল তার হাত, টেনে এনে দাঁড় করালো আগের জায়গায়। বলল, আমাকে দেশে আনিয়েছে কে? কেউ আনেনি, নিজে নিজে এসেছেন, নিজ পায়ে হেঁটে এসেছেন। মিথ্যা বলবে না। তুমি আমার কল না কাটলে আমি আসতাম? আমার মেসেজের রিপ্লাই দিলে কি আমি এভাবে আসতাম? তাহলে এখন কি আমার দোষ? অবশ্যই তোমার দোষ। যেহেতু তুমি আনিয়েছ, তাহলে এখন তুমি নিজ দায়িত্বে আমাকে সামলাবে। আমি কি ঠেকা নিয়ে রেখেছি আপনাকে সামলানোর? সেটা সময় বলে দিবে। কথাটা বলার মধ্যেই আরস নুসরাতের গায়ের শার্টের বোতাম খুলে ফেলেছে। তা ছুঁড়ে ফেলল মেঝেতে। নুসরাত বলল, আমার সাথে ডিল করতে হলে রুমে করবেন, এমন অফিস রুমে ডিল করার কোনো মানে হয় না। আরস চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। বলল, কিছু হবে না। অনেক কিছু হবে। এখানে আমি আপনাকে অনুমতি দিচ্ছি না। আরস নুসরাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোলে তুলে নিল। বলল, বড় জ্বালাচ্ছ তুমি। কোঅপারেট করলে সমস্যা কোথায়? সমস্যা আছে। তুমি এবার জেদ করছো। আপনি জেদ করছেন। এটা কোনো জায়গা হলো যেখানে আমি আপনার কাছে আত্মসমর্পণ করব? সমস্যা কোথায় আমায় বলো। এটা প্যারিস না, বাংলাদেশ। আপনি সেটা বুঝতে চাচ্ছেন না কেন? আমি এখন কিচ্ছু শুনবো না, বুঝবো না। বি কোঅপারেট। নুসরাত আরসের চোখের দিকে তাকালো। বলল, কোঅপারেট করলে কি দিবেন? যা চাইবে, এনিথিং। অনেক কিছু চাইতে পারি, বুঝে শুনে কথা দিন। আপনার 14 গোষ্ঠীর সম্পত্তি চেয়ে বসে থাকতে পারি, বুঝে শুনে। বুঝে শুনেই দিচ্ছি। কি চাই বলো। নুসরাত তার পকেটের দিকে ইশারা করলো। বলল, আপনার কার্ড আমার চাই।
আরশ এক বাক্যে রাজি হয়ে গেল। দিয়ে দিব। নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, হুম, দিয়ে দিব না, এক্ষুনি চাই। আরশ পকেট হাতড়ালো, ওয়ালেট বের করে একটা কার্ড এগিয়ে দিল। নুসরাত সেটা নিল না, হাতেই তুলল না। আরশ ভ্রু উচালো, নিচ্ছ না কেন? এটা না, ব্ল্যাক কার্ডটা। ব্ল্যাক কার্ড দিয়ে তুমি কি করবে? আমি কোঅপারেট করছি, আপনি তার বদলে আমাকে কার্ড দিচ্ছেন। লেনদেন এখানেই শেষ। আরশ এগিয়ে আসতে আসতে বলল, লেনদেন এখানেই শেষ? হুম। হ্যাঁ। আরশ তার মুখ হাতের আঁচলায় তুলে নিল, বিড়বিড় করল, তু এস ত্রেস পেলে। এটার মানে কি? ঠোঁটের কোনায় সূক্ষ্ম চুমু খেলো নুসরাতের, গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ইউ আর টু অ্যানোয়িং নুসরাত নাসির। অবাক কণ্ঠস্বর নুসরাতের। এটাই বলেছেন? অবভিয়াসলি, আর কি বলবো? নুসরাত মাথা দোলালো, সে বুঝেছে বলে। তার মাথা ঠেকলো আরশের বুকে। নুসরাত কার্ড হাতে নিয়ে দেখলো ঘুরিয়ে ফিরিয়ে, জিজ্ঞেস করলো, আসল না নকল? তুমি নিজে বুঝে নাও, আমাকে বলেছো, আমি দিয়েছি, এবার লেনদেন পরিষ্কার করো। কথা শেষে আরশের হাসির শব্দ ভেসে এলো। নীরব রুমে তার হাসি প্রতিধ্বনিত হলো। নুসরাত ঠোঁটে হাত রেখে বলল, আরশ ভাই, হাসবেন না, চুপ থাকুন। নুসরাতের কথায় আরশের হাসি থামল না, আরেকটু বৃদ্ধি পেল। তার দুই ঠোঁট হাত দিয়ে চেপে ধরল নুসরাত, বলল, মুখ বন্ধ, হাসবেন না। আমি বলছি হাসবেন না, আপনার হাসি বিচ্ছিরি রকম খারাপ। তবু আরশের হাসি থামল না, রুমের মধ্যে প্রতিধ্বনিত হলো, ইউ আর টু অ্যানোয়িং নুসরাত নাসির। এখন আমাকে বিরক্ত করছো? আশ্চর্য, তুমি আমার সাথে লেনদেন করছো? দাও নাও টাইপ। আরশের চুলের ভাঁজে নুসরাতের আঙ্গুল নাড়াচাড়া করছে, বলল, পৃথিবী টিকেই আছে দাও নাও এর উপর। আপনার সাথে আমার সম্পর্ক তেমন, আপনি নেবেন, তার বদলে আমাকে সমান ফিরিয়ে দেবেন, সমান সমান পাওনা। আরশ হো হো করে হাসছে, তার হাসি প্রতিধ্বনিত হচ্ছে পুরো রুমে। নুসরাত না চাইতেও হাসি মুখ দিয়ে বেরিয়ে আসলো, কণ্ঠে হাসির ছায়া। আপনি হাসি বন্ধ করবেন? আমার হাসি পাচ্ছে আপনার হাসি শুনে। আশ্চর্য, মানুষ এভাবে হাসে? পাগলের মতো আচরণ করবেন না। আপনি আরও বেশি হাসছেন কেন? কি হয়েছে আপনার? মুখ বন্ধ করুন, এভাবে হাসবেন না। আরশের হাসি থামল না, তাকে থামাতে গিয়ে নুসরাত নিজেও হেসে গড়াগড়ি খেল, বলল, চুপ চুপ, ঠোঁট স্টেপলার করে দিব, একদম চুপ। তো শুনলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়নী গল্পের সিজন 2 থেকে পর্ব 67। গল্পটির পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।